পৃথিবী উন্নত হয়ে গেলেও বিহারের একটি গ্রামে এখনও বিয়ের পর মেয়েদের সতীত্বের প্রমাণ দিতে হয়, আর যারা এতে ব্যর্থ হয় তাদেরকে পেতে হয় কঠোর শাস্তি। সেই গ্রামের গ্রাম প্রধান এখনও এই কুপ্রথা চালিয়েই যাচ্ছিল। তবে একদিন তারই ছেলে বিয়ে করে আনে এমন এক মেয়েকে যে কিনা এই কুপ্রথার বিরুদ্ধে ছিল। এই নিয়েই বেঁধে যায় বউ এবং শ্বশুরের মধ্যে তুমুল লড়াই। নতুন বউ কি পারবে এই কুপ্রথাকে ভেঙে সমাজে মেয়েদের সম্মান ফিরিয়ে আনতে এবং তার শ্বশুরের চিন্তাধারা পাল্টে দিতে? সেটাই দেখব আজকের গল্প এক করি প্রেম কথাতে। চলুন তাহলে আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা আফগানিস্তানের একটি শহরের চিত্র দেখি। সেখানে সামিরা এবং তার মা ছিল, যারা একজন ডাক্তারের শরণাপন্ন হয়, কারণ সামিরার হাইমেন ছিঁড়ে গেছে, যেটা শুধুমাত্র বিবাহিতদের ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু সামিরার কোনো প্রকার শারীরিক সম্পর্ক হওয়া ছাড়াই তার হাইমেন নষ্ট হয়ে গেছে। ডাক্তার জানায় সে যদি চায় তাহলে সার্জারির মাধ্যমে আবারও তার হাইমেন ঠিক করতে পারবে। কিন্তু সামিরা যেহেতু কখনো শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি, তাই তার কাছে বিষয়টা খুবই ভীতিকর মনে হয়। তখনই ডাক্তার আর তার মা বলে সে যদি সার্জারি না করায় তাহলে ভবিষ্যতে তাকে এই নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে, কারণ তাদের দেশে কিছু কুসংস্কার মানা হয়, যেটা হলো কোনো মেয়ের সতীত্ব প্রমাণ করার জন্য বিয়ের প্রথম রাতে সম্পর্ক স্থাপনের পর চাদরে লাগা রক্ত সবার সম্মুখে আনতে হয়, আর না হলে ধারণা করা হয় সেই মেয়ে বিয়ের আগেই তার সতীত্ব হারিয়েছে। তাই এইসব কুসংস্কার আর তার ভবিষ্যতের স্বামীর প্রশ্নের সম্মুখীন না হওয়ার জন্য তারা তাকে অপারেশন করিয়ে নিতে বলে। এরপর আমাদের কিছু নিউজ দেখানো হয়, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে মেয়েদের কুমারিত্ব পরীক্ষা করার বিষয়ে বলা হয়েছে। কালের বিবর্তন হলেও মানুষ এখনও মেয়েদের কুমারিত্ব পরীক্ষা করে, যেটা খুবই নিম্ন মন মানসিকতার একটা কাজ। যাই হোক, তো এর মধ্যে এশিয়ার দেশগুলো এমনকি ভারতও রয়েছে যেখানে মেয়েদের কুমারিত্ব পরীক্ষা করা হয়। তো এরপর আমাদের ভারতের বিহারের একটি সাধারণ গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় গ্রাম প্রধান কুমার পূর্ণা এবং বিবেক নামের দুজন নববিবাহিত দম্পতির বিচার করছিল, যেখানে গ্রামের সবার সামনে তাদের প্রথম রাত কাটানোর পর পূর্ণার কুমারিত্ব পরীক্ষা বা কড়ি পরীক্ষা করা হয়। ওই এলাকায় এই কুমারিত্ব পরীক্ষাকে কড়ি বলা হয়। তো সেখানে চাদরের রক্ত না লেগে থাকায় তাকে অপবিত্র বলে ঘোষণা করা হয়। এটা শুনে তো পূর্ণা বারবার তাদেরকে বলছিল যে সে কোনো পাপ করেনি, তার কোনোই দোষ নেই, কিন্তু এখানে কেউই তার কথা শোনে না, আর তাকে নিজেকে পবিত্র প্রমাণ করার জন্য জ্বলন্ত কয়লার উপর হাঁটতে দেয়া হয়। কিন্তু প্রবল ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও সে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে ব্যর্থ হয়। তার খুবই কষ্ট হতে থাকে, কিন্তু কেউ তার কষ্ট বোঝে না। আর গ্রাম প্রধান কুমার তার শাস্তি স্বরূপ তাদের বিয়ের সমস্ত খরচ যা বিবেকের পরিবার করেছিল সেই সব টাকা পূর্ণার বাবা মাকে দিতে বলে, এবং তারা পূর্ণাকে পবিত্র করার জন্য পুজোও করবে, যেখানে গ্রামের সবাই প্রসাদ দিবে, যার খরচ পূর্ণার বাবা মাকেই দিতে হবে। এদিকে এই সব কিছু দেখে বিবেক একদম চুপচাপ থাকে আর সব কিছু মেনে নেয়, কিন্তু পূর্ণা সব কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ সে তো কোনোভাবেই দোষী না, সে কোনো পাপ করেনি। তারপরেও তাকে সবাই মিথ্যা দোষারোপ করছে, আর বিবেকও এতে চুপ থাকাতে বিবেকের সাথেও তার মনোমালিন্য হয়ে যায়। তাই রাগে এবং ক্ষোভে সে নদীতে গিয়েই ঝাঁপ দেয়, আর সেখানেই তার মৃত্যু ঘটে। তো এরপর পূর্ণার মৃত্যুর তদন্ত করতে পুলিশ গ্রাম্য প্রধান কুমারের সাথে কথা বলতে আসে, কারণ পুলিশের ধারণা গ্রামের সবার সামনে পূর্ণাকে অপমান করে শাস্তি দেওয়ার ফলে সে নদীতে গিয়ে ঝাঁপ দিয়েছে। কিন্তু কুমার বলে যে সে দোষ করেছে, তাই সে তাকে শাস্তি দিয়েছে, এর বেশি সে কিছুই করেনি। আর যে পাপ করে তাকে তো স্বয়ং ঈশ্বর শাস্তি দেয়। তো এরপর আমাদের কুমারের ছেলে লাড্ডুকে দেখানো হয়, যে শহর থেকে নতুন বাইক কিনে আনে, কিন্তু সবার আগে সে তার বাইকে মায়ের আশীর্বাদ নেবে বলে বাইকটা নিজে চালায় না, সেটাকে একটা ট্রাকে করে বাড়িতে নিয়ে আসে, কারণ বাবার অমতে তার মাই তার এই শখ পূরণ করেছে, তাই সে আগে মায়ের আশীর্বাদ নিতে চায়। কিন্তু রাতের বেলা দেখা যায় কুমার বাড়ি ফিরে এই বাইক দেখেই রেগে যায়,
কারণ লাড্ডুর বয়সী ছেলেরা কাজ করে বিয়ে করে নিয়েছে, তারা এখন সবাই দায়িত্ববান। কিন্তু সে এই বয়সে এসে তাও মায়ের টাকায় বাইক কিনছে। তাই পরের দিন থেকেই সে লাড্ডুকে তাদের ব্যবসায়িক কাজে সাহায্য করতে বলে, একটু দায়িত্ব নিতে বলে। তো লাড্ডু এরপর রাজি হয়ে যায়। পরের দিন লাড্ডু তার বন্ধু কুট্টানের সাথে তাদের গোডাউনে যাচ্ছিল। সেই সময় সে কুট্টানকে তার পছন্দের মেয়ের কথা বলে। সে বলে যেই মেয়েকে সে পছন্দ করবে তাকে তার মতোই বাইক চালানো পছন্দ করতে হবে। এই কথা শুনে কুট্টান বলে তাদের এলাকার কোনো মেয়ে সাইকেল পর্যন্ত চালাতে পারে না, আর সে বাইক চালানো মেয়েকে বিয়ের স্বপ্ন দেখছে, সেটা তো কখনোই সম্ভব না। লাড্ডু তখন বলে কেউ না কেউ তো অবশ্যই আছে যে বাইক চালায়, আর আমি তাকেই পছন্দ করব। তখনই আমাদের গল্পের মেইন ক্যারেক্টার সত্যাকে দেখানো হয়, যে দুটো ছেলের পিছু করছিল। রাস্তায় একটা বাইক পেয়ে সে বাইক নিয়ে ওই ছেলে দুটোকে তাড়া করতে থাকে, আর তাড়া করতে করতে সে লাড্ডুদের বাইকের পাশ কাটিয়ে চলে যায়। তখনই তারা দুজন বাইক থেকে ছিটকে পড়ে, কিন্তু সত্যা ফুল অ্যাটিটিউড নিয়ে ওই ছেলে দুটোর সামনে গিয়ে দাঁড়ায়, যাকে দেখেই তাদের ঘাম বেরিয়ে যায়। ছেলেগুলো আসলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, যেজন্য সত্যা তাদেরকে উচিত শিক্ষা দিতেই তাদের পিছু নিয়েছিল। এদিকে আমাদের হিরো লাড্ডুর তো সত্যাকে দেখে মনের ভেতর লাড্ডু ফুটতে থাকে, কারণ সে তার স্বপ্নের রানী বাইকার সত্যাকে পেয়ে গেছে। তাই সে সত্যাকে ইমপ্রেস করতে ছেলে দুটোকে মেরে সত্যার কাছে ক্ষমা চাওয়ায়। এরপর সত্যা তার বোনের কল পেয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু লাড্ডু তো তাকে দেখে হা করেই তাকিয়ে থাকে। তার তো সত্যাকে খুবই পছন্দ হয়ে গিয়েছে। বাড়ি ফিরে গেলে তার মা তাকে খুব বকা দেয়, কারণ সে সরকারি গাড়ি চালানোর জন্য ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে টিকে গিয়েছে। কিন্তু তার মা চায় না সে ছেলেদের মতো সরকারি গাড়ি চালাক। কিন্তু সত্যা এই কাজকে ভালোবাসে, কারণ তার বাবাও একজন সরকারি বাস ড্রাইভার, আর তার এই স্বপ্নে তার বাবা এবং বোন তার পাশে আছে। তাই সে পরের দিন সরকারি অফিসে গিয়ে গাড়ির চাবি এবং পোশাক কালেক্ট করে নেয়। এদিকে লাড্ডু সত্যাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, তাই সে কুট্টানকে নিয়ে তার ড্রিম গার্লকে খুঁজতেই বেরিয়ে পড়ে। আর খুঁজতে খুঁজতে সে সত্যাকে বাস স্টেশনে পেয়ে যায়, যেখানে সত্যা প্রথম দিন কাজে জয়েন করে, আর তার বাবা এবং বোন তাকে শুভেচ্ছা জানাতে আসে। কিন্তু একজন মেয়ে ড্রাইভার দেখে সকল যাত্রীরা গাড়ি থেকে নেমে যায়, কারণ তারা সত্যাকে ভরসা করতে পারে না। তখন বাসের কন্ডাক্টর বলে সে তো আগেই বলেছিল কোনো যাত্রী তাদের গাড়িতে উঠতেই চাইবে না। তখন লাড্ডু বলে সে একজন যাত্রী, আর সে যাবে তাদের গাড়িতে করে। তাছাড়াও সে বাস থেকে নেমে যাওয়া যাত্রীদের বলে এই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নেই গ্রামে ফেরার জন্য, তাই তাদেরকে এই গাড়ি করেই যেতে হবে। আর সে মহিলা যাত্রীদের উদ্দেশ্যে বলে তারা একজন নারী হয়েও অন্য একজন নারীকে ভরসা করতে পারছে না, যে সমস্ত শিকল উপেক্ষা করে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তার কথা যাত্রীদের ভাবায় এবং তারা গাড়িতে উঠে বসে। এভাবেই লাড্ডু প্রথমবারের মতো সত্যার সাথে পরিচিত হয়। এরপর থেকে লাড্ডু সত্যার বাসের নিয়মিত যাত্রী হয়ে যায়। সে সারাক্ষণ সত্যার কথাই ভাবতে থাকে। ঘরে বাইরে কর্মক্ষেত্রে সব জায়গাতেই লাড্ডুর চোখ সত্যাকে খোঁজে, আর ধীরে ধীরে সত্যার সাথে সময় কাটাতে কাটাতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন লাড্ডু সত্যার সাথে গল্প করার সময় বলে সে তো চেয়েছিল তার গার্লফ্রেন্ড বাইক চালাতে পারবে, কিন্তু এখন তো সত্যা শুধু বাইক নয় বাসও চালাতে পারে। তাছাড়াও সে সত্যাকে বাস চালানোর কারণও জিজ্ঞেস করে। তখন সত্যা বলে ছোট থেকে সে শুনে এসেছে মেয়েদেরকে এটা করতে নেই ওটা করতে নেই। যেসব কথা শুনতে শুনতে সে বিরক্ত, কারণ মেয়েদের কোনো কিছু করার অধিকারই নেই। তাই সে সব বাধা বিপত্তি না শুনে নিজের মনের কথা শোনে। আর ছোট থেকে সে তার বাবার মতো বাস ড্রাইভার হতে চাইতো, আর আজ সে তা হতেও পেরেছে। সে লাড্ডুকে জিজ্ঞেস করে সে কি করে। তখন লাড্ডু মন খারাপ করে বলে সে কিছুই করে না। তার পরিবারের মতে সে কোনো কাজেরই নয়। সে তার মায়ের চোখে হিরো হলেও বাবার চোখে জিরো। সে অনেক কিছুই করতে চায়, কিন্তু কোনো কিছুই করতে পারে না। তখন সত্যা তাকে মোটিভেট করে আর বলে যে কিছুই করে না একদিন সে অসাধারণ কিছু করে, আর লাড্ডুও নিশ্চয়ই একদিন অসাধারণ কিছু করে দেখাবে। আর সেদিন তার পরিবার বাবা মা সবাই তাকে নিয়ে গর্ব করবে। এই বলে সে তাকে মোটিভেট করে। তখন লাড্ডু বলে সে তার পাশে সত্যাকে পেলে তার আর কিছুই লাগবে না। কিছুদিন পর সত্যা একটি সরু ব্রিজের উপর বাস নিয়ে যাচ্ছিল।
তার বাসে একজন গর্ভবতী মহিলা ছিল যার অনেক প্রসব বেদনা শুরু হয়। তখনই সত্যা তাড়াহুড়ো করে গাড়ি চালাতে থাকে, কিন্তু সরু ব্রিজের অপর পাশে গ্রাম প্রধান কুমারের গাড়ি ছিল। তাই তার ড্রাইভার সত্যাকে গাড়ি পেছনে সরিয়ে রাস্তা খালি করিয়ে দিতে বলে, কিন্তু সত্যা বাস থেকে নেমে কুমারের উদ্দেশ্যে বলে তারা একে অপরকে গাড়ি সরাতে বলে অযথা সময় নষ্ট করছে, কারণ গাড়িতে একজন গর্ভবতী মহিলা আছে যার প্রসব বেদনা উঠেছে, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। আর গ্রাম প্রধানের গাড়িকে রাস্তা দিতে গিয়ে যদি দেরি হয়ে যায় তাহলে জনগণ গ্রাম প্রধানকে আর পছন্দ করবে না। যেই কথায় গুরুত্ব দিয়ে কুমার তার ড্রাইভারকে গাড়ি পিছনে সরাতে বলে সত্যাকে যাওয়ার রাস্তা করে দেয়। এদিকে বিবেক পায়েল নামক একজন মেয়ের কাছে যায় যে গ্রামের বাইরে একটি চায়ের দোকান চালায়, আর তার সাথেও এই করি প্রথা হয়েছে, আর তাকেও অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয়েছে। তার পরিবার গ্রাম প্রধানের কথা মতো টাকা পরিশোধ করলেও তার স্বামী সুরাজ তাকে গ্রহণ করেনি। এই ঘটনার পর অনেকে তাকে বাপের বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু সে তা যায়নি, কারণ সে কারো উপর বোঝা হয়ে থাকতে চায় না। এসব শুনে বিবেক বলে পুলিশ তাকে বারবার সেদিনের কথা জিজ্ঞেস করছিল, তারা সন্দেহ করছে সে পূর্ণাকে মানসিক চাপ দেয় সে নদীতে ঝাঁপ দিয়েছে, কিন্তু সে তো কিছুই করেনি, সে তো পূর্ণাকে খুব ভালোবাসতো। এটা শুনে পায়েল বলে সে তাকে এত ভালোবাসলে তার পিছু পিছু নদীতে ঝাঁপ দেয়নি কেন, আর নদীতে ঝাঁপ নাই দিক, সে পূর্ণার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ তো করতে পারত, সে তো সেটাও করেনি। তো তারা কথা বলছিল, তখনই সেখানে লাড্ডু চলে আসে। সেই সময় বিবেক চলে যেতে থাকে, তখন লাড্ডু তাকে সান্ত্বনা দিতে গেলে বিবেক বলে তার কোনো সান্ত্বনার প্রয়োজন নেই, কারণ তার সবকিছু শেষ। এই বলেই সে চলে গেলে লাড্ডু পায়েলকে কিছু টাকা দেয়, কারণ সে তাকে বড় বোনের মতো স্নেহ করে, তাই তার এই খারাপ সময়ে সে তাকে সাহায্য করতে চায়। কিন্তু পায়েলের মনে আজও সেদিনের ঘটনা গেঁথে আছে, আর লাড্ডু বলে সেসব 10 বছর আগের ঘটনা, এই সব কিছু ভুলে নতুন করে জীবন জীবিকা নির্বাহ করাই ভালো, কারণ অতীত নিয়ে পড়ে থাকলে তো আর জীবন চলবে না। এই বলে সে পায়েলকে বর্ষা আসার আগেই তার বাড়ি মেরামত করতে বলে চলে যায়। আসলে বিবেক এবং পায়েল এদের দুজনেরই একটু তার উপর ক্ষোভ ছিল, কারণ তার বাবা কুমারই তো এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল, যে কারণে আজ পায়েলেরও জীবনের এই অবস্থা, আর বিবেকেরও। যাই হোক, তো পায়েলের সাথে লাড্ডুকে কথা বলতে সেখানকারই দুজন মহিলা দেখে ফেলে, আর এরপরই তারা তার বাবাকে এই কথা জানিয়ে দেয়, যে জন্য গ্রাম প্রধান কুমার প্রচন্ড রেগে যায়। সে লাড্ডুকে এই কথা জিজ্ঞেস করলে লাড্ডু তাকে সবকিছু বলে দেয়। কুমার তখন বলে সে তার বাগানের আম বিক্রি করে পায়েলের মতো মেয়েদেরকে সাহায্য করছে, কোন দিন হয়তো সে জায়গা সম্পত্তি বিক্রি করে দান করা শুরু করে দিবে। কিন্তু লাড্ডু নিজে কোনো পয়সা কামাই করতে না পারায় তাকে বাবার কাছে অনেক কথা শুনতে হয়, আর লাড্ডুকে বকাঝকা করে কুমার তার অ্যাসিস্ট্যান্টকে বলে কুমারের বিয়ের ব্যবস্থা করতে, যাতে করে সে এসব দিকে না যায় আর কাজে মন বসায়। তাই সে লাড্ডুর জন্য একজন সুশীল মেয়ে খুঁজতে বলে, যে তাদের বাড়ির নিয়ম কানুন মেনে চলবে। যার কথা মতো অ্যাসিস্ট্যান্ট ব্রজ একজন উকিলকে ধরে নিয়ে আসে, আর এই উকিল একটি মেয়ের সম্বন্ধ নিয়ে আসে, যার সাথে লাড্ডুর বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু লাড্ডু নিজেও জানে না সেই মেয়েটাকে, আর সত্যা যখন এই কথা জানে তখন সে অনেক রেগে যায়, আর লাড্ডু নিজেও তো জানে না যে তার সাথে কার বিয়ে ঠিক করা হয়েছে। তাই সত্যা আর একটু দেরি না করে লাড্ডুকে নিয়ে তার বাড়ি যেতে চায়, কিন্তু লাড্ডু তার বাবার ভয়ে বাড়ি যেতেই চাইছিল না। তাই সত্যা নিজে বাইক চালিয়ে তাদের বাড়িতে আসে, যেখানে গেলে লাড্ডু তাকে লুকিয়ে লুকিয়ে তার রুমে নিতে যায়। সেই সময় তার পরিবার তাদের দেখে ফেলে, তখনই লাড্ডু ভয়ে কিচ্ছু বলতে পারে না, কিন্তু সত্যা তাদেরকে জানায় সে এবং লাড্ডু একে অপরকে ভালোবাসে আর তারা বিয়ে করতে চায়। তাই কুমার যেন লাড্ডুর বিয়ে ভেঙে দেয়, কারণ লাড্ডু তাকে ভালোবাসে আর তারা বিয়ে করলে সুখেও থাকবে, আর সন্তানের জন্য তো তারা তাদের মত পাল্টাতেই পারে। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা লাড্ডুর মার কিছুতেই ঘুম আসছিল না, কারণ সে তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হয়ে আছে। তো কুমার তার কাছে গেলে সে কুমারকে বলে অনেক পুজো অর্চনার পর সে লাড্ডুকে পেয়েছে, সে চায় লাড্ডু সব সময় খুশি থাকুক, কিন্তু সে যদি লাড্ডুকে তার মনের মতো মেয়েকে বিয়ে না করায় আর জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তাহলে সে তো খুশি হবে না। যার কথা বুঝতে পেরে কুমার সত্যার সাথে লাড্ডুর বিয়ে ঠিক করে। আর লাড্ডু যখন এই কথা সত্যাকে জানায় যে তাদের বিয়ের জন্য তার বাবা মা রাজি হয়ে গেছে, তখন সে লাড্ডুকে খুশিতে জড়িয়ে ধরে। এরপর লাড্ডু পায়েলের সাথে দেখা করতে যায়,
আর তাকে তার বিয়ের কথা জানায়। পায়েলও তার জন্য অনেক খুশি হয়, কিন্তু পায়েলের মনে সেই কোরি রিচুয়ালের কথাই ঘুরছিল। তাই সে লাড্ডুকে জিজ্ঞেস করে সে কি সত্যাকে তাদের গ্রামের নিয়মকানুন সম্পর্কে বলেছিল, অর্থাৎ সে কি তাকে কোরি রিচুয়ালের কথা বলেছে। তখন লাড্ডু বলে তার মাথায় সারাদিন এই কথা কেন ঘোরে, সে সত্যাকে কিচ্ছু বলেনি, আর এসব বলার প্রয়োজনও নেই, কারণ সে জানে সত্যা কুমারী, তাই তাকে এসব কথা বলার বা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তো এদিকে বিয়ের শপিং করতে যেতে হবে দেখে সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পায়েল এই নিয়ম কানুন নিয়ে অনেক চিন্তায় ছিল। আর কিছুদিনের মধ্যেই ধুমধাম করে লাড্ডু এবং সত্যার বিয়ে হয়ে যায়। বিয়ে করে বাড়িতে বউ এনে লাড্ডু তো অনেক খুশি হয়। বিয়ের কিছু রীতিনীতি পালন করে লাড্ডু যখন তার রুমে যায়, তার মা এক গ্লাস দুধ এবং একটা সাদা বিছানার চাদর পাঠিয়ে দেয়, যেটা লাড্ডু খাটে বিছাতে গেলে সত্যা রেগে যায়, কারণ সে এসব নিয়ম কানুন মানে না। সত্যা বলে সে তো শুধু শুনেছিল এই গ্রামে কোরির মতো কুপ্রথা আছে, কিন্তু তা যে লাড্ডুর পরিবারেও মানা হয় তা জানলে সে বিয়েই করতো না। লাড্ডু বলে এখন তো তাদের বিয়ে হয়ে গেছে, তাই এই প্রথা মানলেই বা কি হবে, আর এটা তো শুধু একটা নিয়ম, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু সত্যা তার কথা মানে না এবং রাগ করে তাকে রুম থেকেই বের করে দেয়। তো লাড্ডু এরপর তার সাথে ভাব করে রুমে ঢোকার চেষ্টা করলেও কোনোই লাভ হয় না। সত্যা তাকে রুমে ঢুকতেই দেয় না, যে জন্য তাকে পুরো রাত ঘরের বাইরের সোফাতেই কাটাতে হয়। পরের দিন সকালবেলা যথারীতি গ্রামের পুরোহিত সেই বিছানার চাদর নিতে আসে। তখন লাড্ডুর মা তাদেরকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখে লাড্ডু ঘরের বাইরে সোফায় ঘুমিয়ে আছে। সে এর কারণ জিজ্ঞেস করলে সত্যা রুম থেকে বের হয়ে বলে সে এসব নিয়ম কানুন মানে না, কারণ এতে একজন মেয়ের অপমান হয়। তখনই কুমার চাদরটা দেওয়ার জন্য ডাকে, কারণ সে চাদরটিকে জনসম্মুখে উপস্থাপন করবে। কিন্তু সত্যা তার কাছে যেতে লাগলে তার শাশুড়ি এবং লাড্ডু তাকে টেনে ঘরে নিয়ে আসে। তার শাশুড়ি বলে এভাবে শ্বশুরের সামনে যাওয়া যায় না, এটা লজ্জার ব্যাপার। তখন সত্যা বলে ঘোমটা ছাড়া শ্বশুরের সামনে যাওয়া লজ্জার ব্যাপার নয়, লজ্জার ব্যাপার তো সে কুমারী কিনা তা জনসম্মুখে প্রকাশ করা, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। এই বলেই সে চাদরটি ফিরিয়ে দিয়ে বলে সে যদি কুমারী না হতো তাহলে কি হতো, সে এসব নিয়ম কানুন মানে না যেখানে একজন মেয়ের অসম্মান হয়। এসব কথা শুনে তো লাড্ডুর মা হা হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই লাড্ডু সত্যাকে রুমে পাঠিয়ে দিয়ে তার মাকে বলে সত্যা তো শহুরে মেয়ে, তাই সে এসব নিয়ম কানুন মানে না, তাই সে যেন চাদরের বিষয়টি সামলে নেয়। আর সে সত্যাকে বোঝানোর চেষ্টা করছে। এই বলে সে তার মাকে পাঠিয়ে দিলে তার মা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে ধীরে ধীরে কুমারের কাছে যায় আর সেই চাদরটি দেয়। আর ব্রজ যখন চাদরটি মেলে ধরে তখন দেখতে পায় সেখানে কোনো দাগ নেই। এটা দেখে তো কুমার থ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে ভেবেছিল সত্যাও কুমারী নয়। কিছুক্ষণ পর গ্রামের মহিলারা সত্যাকে দেখতে আসে। তখন লাড্ডু বলে সে যেন এখানে কোনো কথা না বলে। তখন সত্যা বলে সে জানে কখন কি বলতে হবে আর কখন কি করতে হবে। এই বলেই সে হাসি মুখে গ্রামের মহিলাদের সামনে যায়। সবাই তো তাকে দেখে খুব খুশি হয় আর অনেক আশীর্বাদও করে। এরপর লাড্ডুর মা রাধা সত্যাকে তাদের রান্নাঘরে নিয়ে আসে, যেখানে তাকে সেদিনের রান্নার দায়িত্ব দেওয়া হয়। আর সে খুব ভালো করেই সব কিছু রান্না করে। যাকে রান্না করতে দেখে পুষ্পা লাড্ডুর বোন রাজনীকে বলে সত্যা রান্না তো করছে, কিন্তু তাদের বাবা কুমার কি এই খাবার খাবে? তখন রাজনী বলে খাবার কেন খাবে না, আর ধরতে গেলে সত্যা তার জায়গায় ঠিকই আছে। অর্থাৎ রাজনীও সত্যার সাথে একমত, কিন্তু পরিবারের ভয়ে সে তার মনের ভাব প্রকাশ করতে পারছে না। তো কিছুক্ষণ পর খাবার খাওয়ার সময় সবাই তৃপ্তি করে খাবার খেলেও কুমার কোনো খাবার মুখে তোলে না। কিন্তু সে এই বলে সত্যাকে তার পুত্রবধূর সম্মান দিয়ে টাকা এবং সোনার হার উপহার দেয় যে সে তার দায়িত্ব পালন করছে। কিন্তু তার এই ব্যবহার সত্যার ভালো লাগে না। লাড্ডুও ব্যাপারটা বুঝতে পেরে চুপ করে থাকে। সে জানে তার বাবা কেন এমন ব্যবহার করছে, কিন্তু তার তো কিছুই করার নেই। সে সব কিছু চুপচাপ মেনে নেয়। রাতের বেলা লাড্ডু বন্ধুদের সাথে সামান্য ড্রিঙ্ক করে এসে সত্যার পাশে বসে। তখনই সে ঘরে চলে যায়। লাড্ডু তখন তার পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করে সে কেন চলে এসেছে, সে তো শুধু তার পাশে বসেছে। তখন সত্যা বলে সে রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে আর তার বাবা তাকে খোঁচা মেরে কটু কথা বলে। লাড্ডু তখন বলে তার বাবার তো অধিকার আছেই এইভাবে কথা বলার, আর সে তো ছোটবেলা থেকেই এসব কথা শুনেই বড় হয়েছে। সত্যা তখন বলে
এসব কথা শোনা তার অভ্যাস আছে, কিন্তু সে এসব কথা কখনো শোনেনি এবং তার অভ্যাসও নেই। লাড্ডু তখন তাকে অভ্যাস করে নিতে বলে। এটা শুনে সত্যা বলে সে এই অভ্যাস কেন করবে? লাড্ডু বলে সে এমন কেন করছে? তার মা, বোন, ভাবি সহ গ্রামের সকল মেয়েদেরই এই কড়ি প্রথা পালন করতে হয়, তাই তারও উচিত তা সাধারণ চোখে দেখা। তখন সত্যা বলে সে এই প্রথা মেনে নিল এবং তাদের কথা মতো কাজও করবে, যা শুনে লাড্ডু খুশি হয়ে যায়। কিন্তু সত্যা বলে কড়ি প্রথা পালন করার পরবর্তীতে যদি তাদের মনের মতো রেজাল্ট না আসে তাহলে সে কোনো রকম পরীক্ষা দেবে না। আর এমন যদি হয় তাহলে তারা কি করবে? এর কোনো উত্তর কি তার বা তার বাবার কাছে আছে? যেদিন সে এর উত্তর বলতে পারবে সেদিনই যেন সে তার কাছে আসে। লাড্ডু বলে সে উত্তর না খুঁজে পেলে কি করবে? তখন সত্যা বলে যদি এমন কিছু হয় তাহলে সে তাকে ছেড়ে চলে যাবে। এই বলে সে বেচারা লাড্ডুকে আবারও ঘর থেকে বের করে দেয়। পরের দিন সকালবেলা লাড্ডুর চাচা ব্রজ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন লোক তাকে জিজ্ঞেস করে তারা তাদের মিষ্টি মুখ কবে করাবে, অর্থাৎ তারা কড়ি প্রথা পালনের পর মেয়ে কুমারী হলে গ্রামের সবাইকে মিষ্টি মুখ করায়, কিন্তু লাড্ডুর বিয়ে হওয়ার দুদিনের মাথায়ও তারা এখনো এই প্রথা পালন করেনি, আর তাদের বংশই এই প্রথা রক্ষা করে আসছে। ব্রজ তখন বলে ঈশ্বরের ইচ্ছায় দুদিনের মধ্যেই তারা প্রথা পালন করে নিবে, কিন্তু ওই লোকটি বলে তাদের পরিবারের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? হলে তারা তাকে জানাতে পারে। যেই কথা শুনে ব্রজ কিছুটা অপমানিত বোধ করে, কারণ গ্রামের পঞ্চায়েত প্রধান পরিবারের হয়েও তাদেরকে গ্রামের মানুষের মুখে এসব কথা শুনতে হচ্ছে, তাদেরকে প্রথা পালনে দেরি হওয়ার জন্য কৈফিয়ত দিতে হচ্ছে। এদিকে লাড্ডুর মা একজন পুরোহিতের শরণাপন্ন হয়। পুরোহিত বলে তাদের পরিবারের মধ্যে শনির নজর পড়েছে। লাড্ডুর মা এই শনি কাটানোর জন্য গরু দান করার কথা বললে পুরোহিত বলে তাদের পরিবারের জন্য কাল হয়ে এসেছে তাদের পুত্রবধূ। এই কথা বলতে না বলতেই লাড্ডুর মা দেখে সত্যা তার ড্রাইভারের পোশাক পরে কোথাও যাচ্ছে, তাই সে সত্যাকে এমন পোশাক পরে কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করে। তখন সত্যা জানায় সে তার ডিউটি পালন করতে যাচ্ছে। রাধা এটা শুনে বলে সে এমন পোশাক পরে কাজে যাচ্ছে, কিন্তু তাকে তো পরিবারের মান সম্মানের ব্যাপারেও ভাবতে হবে, তাই না? তার মা বাবা কি তাকে কিছুই শেখায়নি কিভাবে চলাচল করতে হয়? তখন সত্যা বলে তার বাবা মা তাকে শিখিয়েছে বলেই সে কাজে যাচ্ছে, আর সে তো বিয়ের আগেই লাড্ডুকে বলেছিল যে সে তার চাকরি ছাড়বে না, কিন্তু লাড্ডু যদি তাদেরকে তা না জানায় এতে তার দোষ কোথায়? এসব শুনে রাধা বলে একজন মেয়ের বিয়ের পর তার সবকিছুর সিদ্ধান্ত তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি নেয়, আর তাদের বাড়ির সবকিছুর সিদ্ধান্ত লাড্ডুর বাবা নেয়, কিন্তু স্বাধীন চেতা সত্যা বলে সে স্বাধীন, তাই সে তার সকল সিদ্ধান্ত নিজে নিবে। এই বলে সে চলে যেতে লাগলে দরজার বাইরে কুমার দাঁড়িয়ে থাকে। সে সবকিছু শুনে সত্যার উদ্দেশ্যে বলে সে যদি ঘরের চৌকাঠ পেরিয়ে কাজে যায় তাহলে সে যেন আর এই বাড়িতে প্রবেশ না করে, কারণ এই বাড়ির দরজা তার জন্য বন্ধ, এবং সে যেন ভুলে যায় এটা তার শ্বশুর বাড়ি। সত্যা তখন বলে সে তো কোনো অপরাধ করে পালিয়ে আসেনি, লাড্ডু তাকে সসম্মানে বিয়ে করে এনেছে। তখন কুমার বলে বিয়ে করে এনেছে বলে কি সে তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে? তার কি পারিবারিক শিক্ষা নেই, কোনো শালীনতা বোধ নেই যে এইসব পোশাক পরে বাড়ি থেকে বের হচ্ছে? সত্যা তখন বলে পারিবারিক শিক্ষার জন্যই সে চুপ করে আছে, তা না হলে সে আজ অনেক কিছুই বলতে পারত। তখনই ব্রজ সেখানে আসে আর বলে তার কাছে কি সত্যিই কোনো পারিবারিক শিক্ষা আছে? কারণ তার জন্য গ্রামের মানুষ নানা ধরনের কথা বলছে, যারা তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করত না আজ তারা তাকে প্রশ্ন করছে। আর গ্রামের মানুষ এটাই বলতে চাইছে যে সত্যার চরিত্র ভালো না, তাই তারা কড়ি প্রথা পালন করতে চাইছে না। আজ তার জন্যই তাদের পরিবারের মান সম্মান ইজ্জত সব মাটিতে মিশে গেছে, আর সত্যার বাবারও অকাত নেই তাদের ঘরে পা রাখার। সত্যার মতো মেয়ে তো শুধুমাত্র এই ঘরের কাজের মেয়ে হওয়ার যোগ্য। তার ভাগ্য ভালো যে তারা তাকে তাদের ঘরের বউ করে এনেছে। সে যদি এই ঘরের বউ না হতো তাহলে সে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। যেই কথা শুনে সত্যা অনেক রেগে যায় আর বলে তারা সবকিছুই তো বলে দিয়েছে, তাহলে আর ঘাড় ধাক্কা দেয়া বাকি রেখেছে কেন? তারা খুব ভালো বলেই তাকে বাড়ির বউ করেছে আর তাকে দুশ্চরিত্রাও বানিয়েছে। এই বলে সে চলে যাওয়ার আগে কুমারকে বলে তারা যেন লাড্ডুকে এটা না বলে যে তাদের জন্যই সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, কারণ সে তাদেরকে অনেক ভালোবাসে, তাই এই কথা জানতে পারলে সে অনেক কষ্ট পাবে। কুমার তখন বলে সে যদি লাড্ডুর কষ্ট পাওয়া বুঝতো তাহলে সে সব কিছু মেনে নিত। এটা শুনে সত্যা বলে
এটা লাড্ডুর বা তার কষ্ট নয়, এটা তার এবং তার গ্রামের কুপ্রথা। এই বলে সে চলে গেলে রাধা তাকে আটকাতে চায়, কিন্তু কুমার বলে সে চলে গেছে, অর্থাৎ এই বাড়ির দরজা তার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। এটা শুনে রাধা বলে সে লাড্ডুকে কি বলবে? তখন কুমার বলে অনেক হয়েছে, এই সব কিছু লাড্ডুর জন্যই হয়েছে, আর সে তার অনেক কথা শুনেছে, কিন্তু এখন আর না। এদিকে রাতের বেলা লাড্ডু বাড়ি ফিরে এসে সাত্যাকে না দেখতে পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও যখন পায় না তখন সে তার পরিবারের সবাইকে সাত্যার কথা জিজ্ঞেস করে, কিন্তু সবাই চুপ করে থাকে। সে তাদের চুপ করে থাকার কারণ বুঝতে পারে না, আর তখনই তার বাবা তাকে কাছে ডেকে বলে সাত্যা এই বাড়ি ছেড়ে চলে গেছে। যেই কথা শুনে লাড্ডু অবাক হয়ে যায়, তাই সে সাথে সাথে সাত্যাকে কল করলেও সাত্যা তার কল রিসিভ করে না, যে জন্য পরের দিন সকালবেলা সে সাত্যার বাড়ি যায়, যেখানে সে সাত্যাকে বলে সে কেন বাড়ি ছেড়ে চলে এসেছে, এভাবে শ্বশুর বাড়ি থেকে চলে আসা ঠিক নয়। সাত্যা তখন বলে সে চলে এসেছে তা ঠিক নয়, আর তাদের করি প্রথা সেটা ঠিক। লাড্ডু বলে সে এত ছোট একটা ব্যাপারকে এত বড় করে দেখছে কেন? এটা শুনে সাত্যা বলতে থাকে এটা তাদের কাছে সাধারণ ব্যাপার হলেও তার কাছে এটা তার সম্মান এবং শালীনতাবোধ রক্ষার ব্যাপার, তাই সে এই কুপ্রথা মানে না। এই কথা বলেই সে চলে যায়। সাত্যার বাবা মাও দূর থেকে দাঁড়িয়ে এই সব কথা শুনতে পায়, আর তারাও এই কুপ্রথা বিরোধী। এজন্য তারা দুজনেও লাড্ডুর দিকে হতাশার চোখে তাকিয়ে থাকে। এরপর সাত্যার বাবা কুমারের সাথে কথা বলে, তখন কুমার বলে সে ভেবেছিল সাত্যা বাড়ি ফেরার পর সে তার কাছে ক্ষমা চাইবে সাত্যার ব্যবহারের জন্য, কিন্তু সে যেহেতু বাবা তাই তার কাছে এই কাজ করতে লজ্জা লাগবে। এই কথা শুনে সাত্যার বাবা বলে তার তো তখন লজ্জা লাগতো যখন তার মেয়ে কোনো অন্যায় কাজ করত। সাত্যা তো শুধুমাত্র একটা কুপ্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। যেই কথা শুনে কুমার রেগে যায় আর বলে সে তাদের সংস্কৃতিকে কুপ্রথা বলে অপমান করছে, এটা তার উচিত নয়। সে তাদের সংস্কৃতি এবং তার গ্রামকে রক্ষা করে, তাদের সংস্কৃতি এবং নিয়ম কানুন মেনে চলে, কিন্তু তারা তা বুঝবে না, তারা তাদের সংস্কৃতিকে অপমান করছে। এই বলেই সে কল কেটে দেয়। এরপর সে একটি বাড়িতে যায় যেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, যেখানে গিয়ে সে অতীতের কথাই ভাবতে থাকে, যখন তার বোনও এই প্রথার বিরুদ্ধে গিয়েছিল, কারণ তার বোনের পুত্রবধূ এই প্রথা পালন করতে অস্বীকার করেছিল এবং তার বোন তাকেও এই কুপ্রথা থেকে বের হয়ে আসার কথা বলেছিল। কুমার তার বোনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা তাদের সংস্কৃতি, কিন্তু তার বোনের মতে এটা একটা কুপ্রথা যেখানে মেয়েদের সম্মানহানি হয়, তাই সেই প্রথা পালন থেকে বিরত থাকে। আর পরের দিন রাতের বেলায় তার বোন এবং তার পুরো পরিবারকে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। আর এই সব কথা ভেবেই সে খুব ইমোশনাল হয়ে পড়ে। পরের দৃশ্যে কুমারকে কিছু রিপোর্টার গ্রামের পঞ্চায়েত প্রধান হিসেবে কিছু প্রশ্ন করে। তাদের মতে করি প্রথা পালন করার মাধ্যমে এই গ্রামের মেয়েদের সম্মানহানি হয় এবং তাদের নির্যাতন করা হয়। কুমার বলে তারা তাদের সংস্কৃতি পালন করছে, আর কিছুই না। রিপোর্টার আরো বলে তাদের কাছে খবর আছে কুমার তার পুত্রবধূকেও এই প্রথার বিরুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা কি সত্যি? যাদের প্রশ্নের জবাবে কুমার বলে সে কাউকেই বাড়ি থেকে বের করে দেয়নি। এই যুগের ছেলে মেয়েদের ধৈর্য নেই, তারা ছোট একটা প্রথাকে বড় করে দেখে এবং এর মধ্যে নিজেদের ইগোকে জড়িয়ে ফেলে। আর তাছাড়াও তার পুত্রবধূ আর তার ছেলের মধ্যে সামান্য সমস্যা হয়েছে, যা তারা নিজেদের মধ্যেই সমাধান করে নিবে। তখন একজন রিপোর্টার বলে তাহলে কি এই কথা সত্য যে তার পুত্রবধূ করি প্রথা না মানায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? যেই কথা শুনে কুমার রেগে যায় আর বলতে থাকে তারা কিন্তু তাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলছে, আর যাই হোক না কেন তারা তাদের ধর্ম এবং প্রথা রক্ষা করবেই করবে। এই বলে সে রিপোর্টারদের বের করে দিতে বলে। তখনই তার গার্ডরা রিপোর্টারদের জোরপূর্বক সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন লাড্ডু সাত্যার সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞেস করে সে রিপোর্টারদেরকে কেন পাঠিয়েছে। সে কি নিজেকে অনেক বড় হিরোইন আর তার বাবাকে ভিলেন সাজিয়েছে? এটা করা তার একদম উচিত হয়নি। এসব শুনে সাত্যা বলে সে এসব কি উল্টোপাল্টা কথা বলছে, সে তো এসব কিছুই করেনি, সে কেন এসব করতে যাবে? তখন লাড্ডু বলে সে যদি আগে জানতো তাহলে সে তাকে কখনোই ভালোবাসতো না, তারই ভুল।
এই কথা শুনেই তো সত্যা রেগে যায় আর বলে সে যদি তাদের লাল সাদা চাদরের কথা জানতো তাহলে সেও তাকে কখনো ভালোবাসতো না। এই বলে সে চলে যেতে লাগে। তখনই লাড্ডু বলে সে কেন ছোট একটা প্রথাকে এত বড় করে দেখছে, কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করছে। তাকে তো শুধু একটা সাদা চাদরের উপরই থাকতে হবে, এটা তো এমন কোনো বড় বিষয় নয়। এসব শুনে সত্যা বলে এটা তার কাছে ছোট ব্যাপার হতে পারে, কিন্তু সত্যার কাছে এটা অনেক বড় ব্যাপার। সত্যা আরো বলে সে তার সাথে গ্রামে ফিরে যাবে এবং সাদা চাদরের রাতও কাটাবে, কিন্তু সে যদি কুমারী না হয় তাহলে সে কি করবে। লাড্ডু তখন বলে সে যদি আগে কিছু না করে তাহলে সে কেন কুমারী হবে না। তো এরপর লাড্ডু জিজ্ঞেস করে তাহলে কি সে কুমারী নয়, আর এই জন্যই সে করি প্রথা মানতে চাইছে না। যার কথায় সত্যা কষ্ট পায়, কারণ সে যাকে ভালোবেসেছিল সে মানুষটাই আজ তাকে চরিত্রহীন বলছে। তাই সে রাগে অভিমানে লাড্ডুকে তার কাজের সহকর্মীদের দেখিয়ে বলে সে এদের সবার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সে অনেক আগেই এই কাজ করেছে, শুধু একমাত্র লাড্ডুই রয়ে গেছে যার সাথে সে সম্পর্ক স্থাপন করেনি। এই বলেই সে চলে যায়। আর লাড্ডু এখন তার ভুল বুঝতে পারে যে সে এই কথা বলে সত্যাকে কষ্ট দিয়ে ফেলেছে। এদিকে সত্যা বাড়ি ফিরে গিয়ে খুব মন খারাপ করে বসে থাকে। তার মা আর বোন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো কারো কথাই শুনতে চায় না। এদিকে লাড্ডুও সত্যাকে বলা এই সব কথা ভেবে নিজের উপর রেগে যায়। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিয়ে ড্রিঙ্ক করতে বললে সে রেগে সেখান থেকে চলে যায়। সে রাগের মাথায় উত্তেজিত হয়ে বাইক বারবার স্টার্ট করতে গিয়েও ব্যর্থ হয়। কিছুক্ষণ পর যখন সে বাইক নিয়ে যেতে লাগে তখন সে বাইক নিয়েই পড়ে যায়। তার বন্ধুরা তার কাছে যেতে লাগলে কুট্টান তাদেরকে বাধা দেয় আর বলে লাড্ডু যা করতে চাইছে তাকে তা করতে দেয়াই ভালো, তার মনটা হালকা হবে। এরপর দেখা যায় লাড্ডু পায়েলের বাড়িতে যায়, যেখানে গিয়ে পায়েলকে সে সব কথা খুলে বলে আর সে নিজেকেই অনেক দোষ দিতে থাকে সত্যাকে এইভাবে অবিশ্বাস করার জন্য। আর এই সব শুনে পায়েল বলে তারা সব ছেলেরাই কি এমন, তারা কেউই কি নিজেদের স্ত্রীকে বিশ্বাস করে না। লাড্ডু তখন বলে পায়েলের স্বামী তাকে সন্দেহ করেছে বিবেক পূর্ণাকে আর সে তার সত্যাকে। সে ভেবেছে সে কুমারী নয়, কিন্তু সে জানে তার সত্যা এমন মেয়ে নয়, তবুও সে তাকে বিশ্বাস করেনি। সে কতটা বোকা, আর তার বোকামির জন্যই তার সত্যা আজ তার থেকে কত দূরে চলে গিয়েছে। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। সে একেবারেই ভেঙে পড়েছিল, আর তার এই অবস্থা দেখে পায়েলেরও খারাপ লাগে। তাই সে পরের দিন সত্যার সাথে দেখা করতে যায়। সে সত্যাকে বলে সে একমাত্র মেয়ে যে করি প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, আর এই আওয়াজ শুধু তার নয়, সেই সব মেয়েদের যারা তার মতো আওয়াজ তোলার সাহস পায় না। তাকে সেসব মেয়েদের হয়ে কথা বলতে হবে যাদেরকে দমিয়ে রাখা হয়। সেই তাদের একমাত্র আশা এই প্রথার বিরুদ্ধে। আর সে দেখেছে সেদিন সে কুমারের গাড়িকে পিছু হটিয়েছিল। যেটা অন্যায় সেটা অন্যায়, আর অন্যায়কে রুখে দিতে হলে তাদেরকে একটা না একটা পথ বেছে নিতেই হবে। তাছাড়াও সে লাড্ডুর কথাও বলে তাকে যে তার বলা কথাগুলো নিয়ে অনেক বেশি অনুতপ্ত, কারণ সে রাগের মাথায় এসব কথা বলে ফেলেছে। কিন্তু সে তো সত্যাকে খুব বেশি ভালোবাসে, তাই সে এখন অনেক কষ্ট পাচ্ছে। তখন সত্যা বলে সে ভালো করেই জানে লাড্ডু রাগের মাথায় সেই সব কথা বলেছে, তাই সে তার উপর আর রেগে নেই। তো তখনই সেখানে লাড্ডু আসে, আর এসেই সে সত্যার কাছে ক্ষমা চায়, কারণ সে জানে যে সে অনেক বড় ভুল করেছে। সত্যা তখন বলে সে তাকে ভুল বোঝেনি। তখন লাড্ডু বলে সে একদিনও শান্তিতে ঘুমাতে পারেনি। তার সেই সব মেয়েদের কথা মনে পড়েছে যারা করি প্রথা পালন করে নিজেকে কুমারী প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, আর বারবার চিৎকার করে বলেছে যে তারা কিচ্ছু করেনি, তারা নির্দোষ, কিন্তু কেউই তাদের কথা বিশ্বাস করেনি। এই সব কিছুর জন্য সে এখন অনেক বেশি অনুতপ্ত যে সেও একসময় এই সব কিছুতে সাপোর্ট করত, কিন্তু এখন সেও সত্যার পাশে আছে। তারা দুজন একসাথে মিলে এই কুপ্রথার বিরোধ করবে। তাই সে একটি সমাজ সংগঠনের সাথে যোগাযোগ করেছে। যেই কথা শুনে সত্যা তো খুবই খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। এরপর তারা সেই সংগঠনের অফিসে গেলে সেখানকার একজন কর্মী সাবিতা তাকে একটা ভিডিও দেখায়, যেখানে একজন মেয়ের শারীরিক সম্পর্ক করা ছাড়াও হাইমেন ছিঁড়ে যাওয়ার কিছু কারণ দেখানো হয়, যেমন দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, সাইকেল চালানো ইত্যাদি। এই সব কারণেও মেয়েদের হাইমেন ছিঁড়ে যায়, যে কারণে শারীরিক সম্পর্কের পর করি প্রথা অর্থাৎ তাদের কুমারিত্ব আছে কিনা তা বোঝা যায় না, যার প্রধান কারণ হাইমেন ছিঁড়ে যাওয়া।
তো এই ভিডিও দেখেই লাড্ডু বুঝতে পারে কেন মেয়েদের হাইমেন ছিঁড়ে যায় এবং কোরি প্রথা পালন করার পর চাদর লাল হয় না। আর এতদিন তারা যেই ভুল ধারণা নিয়ে বেঁচেছিল তাও সে আজকে বুঝতে পারে। তার চোখের সামনে এখন সবকিছু পরিষ্কার। সত্যা তখন বলে সে তো আগে থেকেই এই সব কিছু জানত, কিন্তু এই প্রথা পালনের পর তার যদি সাদা চাদর নষ্ট না হয় তাহলে লাড্ডু তাকে ভুল বুঝত, তাই সে এই প্রথার বিরুদ্ধে ছিল। আর এখন তো সে বুঝতেই পারছে যে কেন অনেক মেয়েরা এই প্রথা পালনে ব্যর্থ হয় আর পারিবারিক অশান্তি হয় এবং তাদেরকে খামোখাই অপমানিত হতে হয়। লাড্ডু বলে হ্যাঁ, সে এখন এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে, কিন্তু সে তার বাবা এবং গ্রামের বাকি মানুষদের এই কথা কিভাবে বুঝাবে। তখনই সত্যা একটা বুদ্ধি বের করে। সে সংগঠনের কর্মীদের সাথে মিলে একটা কর্মসূচি শুরু করে, যেখানে তারা বিভিন্ন পোস্টার, ব্যানার এবং গানের তালে তালে গ্রামের সবাইকে হাইমেনের ব্যাপারে বলে, যাকে তারা কোরি প্রথা বলে ধরে নেয়। যাদের পোস্টার, ব্যানার এবং কথা শুনে অনেকেই তাদের ভুল বুঝতে পারে, যাদের মধ্যে একজন হচ্ছে লাড্ডুর মা রাধা। লাড্ডুদের কথা আর ব্যানার দেখে তার অতীতের স্মৃতি মনে পড়ে যায়, যখন তার বোনের সাথেও এই একই প্রথা পালন করা হয়েছিল, যেখানে সে নিজেকে কুমারী প্রমাণ করতে ব্যর্থ হয়। তাদের বোন বারবার নিজেকে নির্দোষ বললেও তারা তার বোনকে বিশ্বাস করে না এবং ভাবে তার বোনের হয়তো বিয়ের আগে কারো সাথে সম্পর্ক ছিল। তার বোন বারবার একই কথা বলতে থাকে যে সে এসব কিছুই করেনি, কিন্তু তারপরও সে তার বোনকে সেদিন বিশ্বাস করেছিল না। আর আজ সে তার ভুল বুঝতে পেরে অনেক অনুতপ্ত হয়, তাই সে লাড্ডু আর সত্যার পাশে দাঁড়ায় এই কুপ্রথার বিরুদ্ধে। ধীরে ধীরে অনেকেই এই ভুল বুঝতে পারছিল আর তাদের পাশে এসে দাঁড়াচ্ছিল। এদিকে কুমার যখন এই খবর পায় তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তার পরিবারের সবাই এই প্রথার বিরুদ্ধে চলে গেছে, তার মতের বিরুদ্ধে গেছে। তাই সে ঈশ্বরের কাছে আশীর্বাদ চায় তার পরিবারকে সকল বিপদ হতে রক্ষা করার জন্য, কারণ তার ধারণা তার বোন এই প্রথার বিরুদ্ধে যাওয়াতে ঈশ্বর তার উপর রেগে গিয়েছিল, তাকে শাস্তি দিয়ে তার পুরো পরিবারকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাই সে চায় না তার পরিবারের সাথেও একই ঘটনা ঘটুক। তো কিছুদিন পর কুট্টানের বিয়ে হলে কুমার সেই বিয়েতে যায়, আর যথারীতি পরের দিন জনসম্মুখে কোরি প্রথা পালনে কুট্টানের স্ত্রী সুমি এবং তার বিছানার সাদা চাদর পঞ্চায়েতের সামনে আনা হয়, যেখানে গ্রামের সব মানুষ এসেছিল। কিন্তু চাদরের দাগ না থাকায় সুমিকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটার শাস্তি দেয়া হয়। সুমি তখন বলে সে কোনো দোষ করেনি, তাই সে তাদের কথা মতো তার বাবাকে একটা টাকাও দিতে দিবে না, আর সে কয়লার উপরেও হাঁটবে না। কুট্টানের থেকে খবর পেয়ে লাড্ডু, সত্যা এবং পায়েল সেখানে চলে আসে, যারা সুমির পাশে এসে দাঁড়ায়। সত্যা বলে সুমি কিছুই করেনি, একটা সাদা চাদর কখনো কোনো মেয়ের চরিত্রের বহিঃপ্রকাশ করতে পারে না। কুমার বলে এটা তাদের প্রথা আর তাদের সংস্কৃতি, আর এর সব কিছুই সত্য। সেই প্রথা পালনের মাধ্যমে তার গ্রামকে রক্ষা করছে। তখন রাধা সেখানে এসে বলে যে প্রথা সংসার ভাঙতে পারে সেই প্রথার তাদের কোনো প্রয়োজন নেই, এই প্রথা কখনোই তাদের সংস্কৃতি হতে পারে না। তখন কুমার বলে এটাই তাদের সংস্কৃতি, যা ঈশ্বরের তরফ থেকে এসেছে, আর সে তা অবশ্যই পালন করবে, কারণ এই গ্রাম তার পরিবার, তাই সে তার পরিবারকে রক্ষা করবেই। কিছু বছর আগে তার বোন এই প্রথাকে অস্বীকার করেছিল বলে ঈশ্বর তাকে শাস্তি দিয়েছে, সে পুড়ে মারা গিয়েছে, তাই সে তার গ্রামকে বাঁচাবে, ঈশ্বরকে রাগাতে দিবে না। তখনই লাড্ডু বলে তার বোন ঈশ্বরের ক্রোধের কারণে মরেনি, তারা মারা গিয়েছে কিছু মানুষের অসতর্কতার জন্য, কারণ সেই বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল, যা নিয়ে কালেক্টর অফিসে রিপোর্টও করা হয়েছিল। এই বলে সে তাকে রিপোর্ট দেখায়, কিন্তু কুমার সেই রিপোর্ট মানে না, কারণ তার কাছে মনে হয় এই রিপোর্ট নকল। তাকে তার সংস্কৃতি পালনে বাধা দেওয়ার জন্যই এই কাজ করা হয়েছে। তাই সে সুমিকে কয়লার উপর হাঁটতে বলে, কিন্তু লাড্ডু তাকে বাধা দিলে কুমার লাড্ডুকে সভা থেকেই তাড়িয়ে দিতে বলে। তখন গার্ডরা তার কাছে যেতে লাগে, কিন্তু পায়েলের স্বামী সুরাজ তখন তাদেরকে বাধা দেয়, কারণ এত বছর সে কুমারের ভয়ে কিচ্ছু বলতে পারেনি, কিন্তু আজ লাড্ডু তার হয়ে আওয়াজ তুলেছে, তাই সেও এখন সামনে এগিয়ে এসেছে। কুমারের ভয়ে তো সে তার স্ত্রীর থেকে এত বছর আলাদা রয়েছে, কিন্তু আর না, সে তার স্ত্রীকে তার ঘরে ফিরিয়ে নিতে চায়। এই বলে সে পায়েলকে বলে সে কি তার কাছে ফিরে আসবে এবং তাকে ক্ষমা করবে, যার কথা শুনে পায়েল খুশিতে কান্না করে দেয়, কারণ সে এতগুলো বছর ধরে এটাই চেয়েছিল যে তার স্বামী তার পাশে থাকুক।
তখন লাড্ডু বলে যে সবকিছু মেয়েরা কেন করবে, সেও তো একজন মেয়ের স্বামী, তাহলে সে কেন কয়লার উপর দিয়ে হাঁটবে না? কুমার বলে এই প্রথা মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়। তখন লাড্ডু বলে সেও হাঁটবে, কারণ তাকেও প্রমাণ করতে হবে সে তার স্ত্রীর প্রতি কেমন দায়িত্বশীল। তখন কুট্টান বলে হ্যাঁ, সেও হাঁটবে। গ্রামের অন্যান্য মানুষরাও তাদের সাথে কয়লার উপরে হাঁটার জন্য প্রস্তুত হয়ে যায়। গ্রামের সবাই একসাথে এই কথা বলতে থাকে, যা এই প্রথার বিরুদ্ধে স্লোগান হয়ে দাঁড়ায়। তাই গ্রামের সকল পুরুষ কয়লার উপর দিয়ে হাঁটতে যাবে, তখনই কেউ কয়লার উপর পানি ঢেলে দেয়, আর সেই মানুষটি আর কেউ নয়, গ্রাম প্রধান কুমার। সেও এখন তার ভুল বুঝতে পারে এবং তার কুপ্রথা বাদ দিয়ে দেয়। এই প্রথা বাদ দেয়াই শুধু নয়, সে তার মানসিকতারও পরিবর্তন করে। সে মেয়েদের শিক্ষার উপর গুরুত্ব দেয়। তাই সে তার গ্রামের পাশাপাশি অন্য গ্রামের মেয়েদেরকেও উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেয় এবং তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেয়। যে জন্য সাত্যা একজন সাধারণ বাস ড্রাইভার থেকে একজন পাইলট হয়ে গেছে। এখন বিদেশে তার ইন্টারভিউ না হলে সে জানায় আজ সে একজন বাস ড্রাইভার থেকে পাইলট হতে পেরেছে শুধুমাত্র তার শ্বশুর, স্বামী এবং তার বাবার জন্য। তার বাবা তাকে ছোট থেকে শিখিয়েছে মেয়েরাও ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, তাদেরও ছেলেদের মতো সমান অধিকার আছে। কিন্তু এটাও ঠিক যে সফল হওয়ার জন্য এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রথম পদক্ষেপ নিজেকেই নিতে হবে। আর এই কথার মাধ্যমেই এই পুরো গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমে বহু বছর ধরে চলে আসা সেই সব কুপ্রথাগুলোকেই তুলে ধরা হয়েছে, যার কারণে মেয়েরা অসম্মানিত হতো প্রতিনিয়ত। আর এই সবই হতো সঠিক শিক্ষার অভাবে। একজন মানুষ যদি সঠিক শিক্ষা পায় এবং ভালো মন মানসিকতার হয়, তাহলে সে পুরো সমাজটাকেই পরিবর্তন করতে পারে। এই সুন্দর মেসেজটাই এই গল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।